The past lives and breathes in Kolkata. ITC Ashirwad presents Purono Kolkatar Golpo, brought to you by Earshot, India's hottest new audio destination. Hear it on earshot.in or Earshot app. Presented by ITC Ashirwad, India's #1 আটা brand. পুরনো কলকাতার গল্প। পুরনো কলকাতার ধনিক সমাজে ছিল দুটো দল, একদল বনেদি ধনপতি, আরেক দল নতুন ধনপতি। একসময় এদের মধ্যে প্রবল রেষারেষি বেড়ে গেল এবং কার কত পয়সার জোর এটা দেখাতে তারা নিজেদের বাড়িতে ভৃত্যের সংখ্যা বাড়াতে শুরু করল। যার বাড়িতে যত বেশি চাকর বাকর তার তত ক্ষমতা, তার তত প্রতিপত্তি। দুই দিকের মর্যাদার টানাটানিতে ভৃত্যদের চাহিদা ও সরবরাহ ক্রমে শহুরে সমাজে বাড়তে লাগল। কলকাতা শহুরে সমাজে এই দুই দিক ছাড়াও আরও একটি তৃতীয় দিক ছিল, অর্থাৎ দুই শ্রেণীর এদেশি অভিজাত ছাড়াও আরেকটি তৃতীয় অভিজাত শ্রেণী ছিলেন। তারা হলেন বিদেশি সাহেব, কোম্পানির আমলের ইংরেজ ব্যবসায়ী, কর্মচারী ও আমলা গোষ্ঠী। বাদশাহী আমলের আমির অমাত্যদের মতো এদেশে তারা সামাজিক জীবন যাপন করতেন এবং উচ্ছৃঙ্খল বিলাসিতায় কেউ কেউ সেকালের খেয়ালি নবাবদেরও হার মানাতেন। ব্যক্তিগত জীবনের ভোগবিলাসের প্রধান সহায় ও সম্বল এদেশের ভৃত্য শ্রেণী। এদেশি হঠাৎ বড় লোকেদের কাছে এই বিদেশি জীবনযাত্রাই মডেল ছিল। তারা পদে পদে সর্বক্ষেত্রে বিদেশিদের অনুকরণ করে চলতেন। বিদেশিদের হাবভাব, আচার, ব্যবহার পর্যন্ত হুবহু অনুকরণ করতে তারা দ্বিধা করতেন না। বিদেশিদের খানসামা, খিদমতগার, বেয়ারা, চাপরাশি ইত্যাদি ভৃত্যদের মতন তারাও নিজেদের কাজকর্মের জন্য ভৃত্য নিয়োগ করতেন। ইংরেজদের স্মৃতিকথা ও ভ্রমণ বৃত্তান্ত থেকে সেকালের ভৃত্যদের আচার, ব্যবহার, বেতন, দস্তুরি ইত্যাদির নানা রকম চিত্তাকর্ষক বিবরণ পাওয়া যায়। শ্রীমতী এমা লিখেছেন, An establishment in the Bengal presidency is composed of various descriptions of Musalman and Hindu servants, all of whom have their respective offices. খানসামারাই ছিল ভৃত্যদের মধ্যে প্রধান এবং তারা সাধারণত মুসলমানই হতো। ভালো একটি খানসামা পেলে গৃহকর্তা পরম সুখে ও নিশ্চিন্তে বাস করতে পারতেন। অন্যান্য ভৃত্যরা স্বভাবতই খানসামার হুকুম মেনে চলে এবং অন্যান্য ভৃত্যদের কাজকর্মের দায়িত্ব তার উপর ছেড়ে দিয়ে গৃহকর্তা একরকম নিশ্চিন্তেই থাকেন। খাবার টেবিলে মনিবের চেয়ারের ঠিক পেছনেই দাঁড়াবার অধিকার থাকত একমাত্র খানসামার। তার সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকত খিদমতগারেরা। পরিবারের প্রত্যেক লোকের জন্যে একজন করে খিদমতগার থাকত। মর্যাদার দিক থেকেও খানসামার পরেই ছিল তাদের স্থান। তারা সব রকমের কাজকর্মই করত, খানসামার নির্দেশে রান্না বান্না পর্যন্ত। কাজ হিসেবে তাদের মধ্যে মধ্যে আলাদা নামেও ডাকা হতো। যেমন যারা মদ ও পানীয় তদারক করত তাদের আবদার বলা হতো, যারা হুকো তামাকের যোগান দিত তাদের বলা হতো হুকোবরদার। সাহেবের খানা টেবিলে খানসামা, আবদার ও হুকোবরদাররা সুন্দর পোশাক পরিচ্ছদ পরে চেয়ারের পেছনে দাঁড়িয়ে থাকত। একজন বা দুজন পাচক ও দু একজন মশালচি হলেই খানা টেবিলের ভৃত্য বহর সম্পূর্ণ হতো। এই চাকরি মুসলমানদেরই একচেটে ছিল, কারণ হিন্দুরা সাহেবদের রান্নাঘর বা খানা টেবিলের সংশ্লিষ্ট কোনো কাজই করতে চাইত না। সর্দার বেয়ারা থাকত একজন হিন্দু, তার উপর ঘরের তেল, বাতি, আসবাবপত্র, বিছানা ইত্যাদি ঠিকঠাক করার ভার থাকত। এই সর্দার বেয়ারার অধীনে পরিবারের লোক সংখ্যা অনুপাতে থাকত কয়েকজন সাধারণ ভৃত্য ও বেয়ারা। পালকি বেয়ারার প্রয়োজন হলে 8 জন থেকে 12 জন পর্যন্ত ভৃত্য থাকত। এছাড়া ম্যাথরম্যাথ্রনি যারা থাকত তারাও নিচু জাতের হিন্দু। গৃহকর্ত্রীর পরিচারিকা থাকত আয়া, দর্জি থাকত সেলাইয়ের কাজের জন্য, ধোপা থাকত কাপড় চোপড় ধোয়ার জন্য, ভিস্তি থাকত জল বইবার জন্য, আর কয়েকজন চাপরাশি থাকত বাইরের ছুটোছুটির কাজ করার জন্য। দারোয়ান ও চাপরাশির কাজ করত বেশিরভাগ উত্তরপ্রদেশের ব্রাহ্মণেরা। হরকরা নামক একদল ভৃত্য থাকত যাদের একমাত্র কাজ ছিল সাহেবের বৈঠকখানা ঘরের পিছনের একটি কুঠুরিতে চুপ করে বসে থাকা এবং কই হ্যাঁ বলে সাহেব চেঁচিয়ে উঠলে হুজুর বলে সেলাম দিয়ে সাহেবের কাছে গিয়ে দাঁড়ানো। ভৃত্যবহরের এখানেই শেষ হল না। এমা লিখেছেন, দ্য আউটডোর সার্ভেন্টস
আর অলমোস্ট ইননিউমারেবল। সাহেবের প্রত্যেক ঘোড়ার জন্য সহিস ও ঘাস কাটার লোক লাগত। বগি, ফিটন, ল্যান্ডোর জন্য কোচোয়ান ও বেয়ারা লাগত। বাগানের জন্য মালি লাগত। ছাগল ভেড়ার রক্ষণাবেক্ষণের জন্য ভেড়িওয়ালা লাগত। হাঁস মুরগির লোক লাগত। এবং শ্রীমতী এমার ভাষায় এক্সট্রা ওয়াটার ক্যারিয়ার্স অ্যান্ড আদার এক্সট্রাস অ্যান্ড ইনফিনিটাম। এরকম অসংখ্য ভৃত্য সাহেবের বাইরের কাজকর্মে নিযুক্ত থাকত। ভৃত্যদের বেতন 3 টাকা থেকে 10 টাকা পর্যন্ত ছিল বলে এমা উল্লেখ করেছেন। এমা রবার্টস ও জনসনের এই বিবরণ থেকে আমরা পারিবারিক ভৃত্যদের একটা মোটামুটি তালিকা তৈরি করতে পারি। পরিবারের আয়তন অনুযায়ী ভৃত্য সংখ্যা কমত বা বাড়ত। খুব ছোট পরিবারেরও ঘরে বাইরের কাজের জন্যে যে কয়েকজন ভৃত্য লাগতে পারে তারই হিসেব করলে দেখা যায় যে ঘরের কাজের জন্য 18 জন এবং বাইরের কাজের জন্য অন্তত 10 জন, মোট 28 জন ভৃত্য লাগত। একটু বড় পরিবার হলে এর 1.5 গুণ, অর্থাৎ 42 জন ভৃত্য লাগত। একেবারে উচ্চতম অভিজাত পরিবারে, ইংরেজ ও বাঙালি 2, এই হিসেবে মনে হয় গড়ে প্রায় 50-60 জন ভৃত্য পোষণের প্রয়োজন হতো। কলকাতা শহরের নতুন ধনিক বাঙালি রাজা মহারাজাদের পরিবারে তার চেয়েও বেশি, প্রায় 100 জনের কাছাকাছি ভৃত্য পালিত হতো বলে অনুমান করা যেতে পারে। অভিজাত বাঙালি পরিবারের বিলাসিতা ও আরামপ্রিয়তা ইংরেজদের চেয়ে অনেক বেশি বেহিসেবি ছিল। এদেশি চরিত্রের অসংযমের সঙ্গে বিদেশি জীবনযাত্রার অনুকরণেচ্ছা তাদের দিক থেকে ভৃত্যের চাহিদা যথেষ্ট বাড়িয়ে দিয়েছিল। এদেশি রীতি অনুযায়ী একদল ভৃত্য এবং বিদেশি কায়দা অনুযায়ী আরেক দল ভৃত্য, এই 2 দল ভৃত্য পোষণ করতে গিয়ে তাদের ভৃত্য সংখ্যা ক্রমশই বেড়ে যেত। দেশি বিদেশি 2 রকমের আভিজাত্যের তাগিদ মেটাতে এদেশের নতুন শহরে অভিজাতরা প্রচুর অর্থ এই রকম ভৃত্য পালনে অপব্যয় করতেন। তাদের ভৃত্যের বহর দেখে মনে হতো তারা যেন মধ্যযুগের সুলতানদের বংশধর।